আসসালামু আলাইকুম। গাজায় লাগাতার বোমা হামলা এবং গণহত্যা চালানোর পাশাপাশি ইসরায়েল অত্যন্ত কৌশলে ফিলিস্তিনের প্রাকৃতিক সম্পদ লুট করে চলেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলে জাতিগত নিধন চালাচ্ছেন। গণহত্যার পাশাপাশি চেষ্টা করা হচ্ছে গাজাবাসীকে জোর করে দক্ষিণের দিকে ঠেলে দেওয়ার। মেসেব্রাতে চরম রক্তপাত ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় দুদিক থেকে লাভবান হয়েছে ইসরায়েল। গণহত্যা চালানোর পাশাপাশি ওই এলাকার মাটির নিচে থাকা তেল ও প্রাকৃতিক গ্যাসের রিজার্ভের দখলও এখন আর ফিলিস্তিনিদের হাতে নেই। একটা টেকসই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য এই অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। গাজা যুদ্ধের আড়ালে ফিলিস্তিনের জ্বালানি সম্পদ লুণ্ঠনের বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ফিলিস্তিনের তেল গ্যাসের ওপর ইসরায়েলের নজর দীর্ঘদিন থেকেই। জ্বালানি খাতের বড় মজুদ তৈরি করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশটি। আর এসব কিছুর মধ্য দিয়ে আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চায় তেল আবিব। বাস্তুচ্যুতি এবং গণহত্যার মাধ্যমে জাতিগতভাবে ফিলিস্তিনিদের নিধন ওই অঞ্চলের ওপর ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠাকে সহজ করে দেবে। আদিবাসী ফিলিস্তিনিদের সম্পদ ভোগ করার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না ইসরায়েলের। 1999 সাল থেকে ফিলিস্তিনের প্রাকৃতিক গ্যাসের ইস্যু নিয়ে টানাপোড়েন চলছে। ওই বছরই ব্রিটিশ গ্যাস কোম্পানি বা বিজি গাজা উপকূলের 17 থেকে 21 নটিক্যাল মাইলের মধ্যে গ্যাস ক্ষেত্রের জন্য অনুসন্ধান চালায়। উপকূলের এই অংশ গাজা মেরিন নামে পরিচিত। 1995 সালে স্বাক্ষরিত দ্বিতীয় অসলো চুক্তি অনুসারে এই এলাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএলএ নিয়ন্ত্রণের মধ্যে। গ্যাস ক্ষেত্র খুঁজে পেতে 25 বছরের জন্য লাইসেন্স দিয়ে কনসোলিডেটেড কনস্ট্রাক্টর লিমিটেড বা সিসিসি, বিজি এবং প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ এর মধ্যে চুক্তি হয়। পিএলএ নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের পক্ষে এই চুক্তি সই করেছিলেন। 1 বছর পর 2000 সালে বিজি গাজা মেরিনে 2টি গ্যাস ক্ষেত্র খুঁজে পায়। এগুলোতে মোট 1.4 ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস আছে বলে জানা যায়। 2001 সালে এরিয়াল শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ফিলিস্তিনিদের ব্যাপারে আরও কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন। শুরু হয় দুর্বিষহ এক অধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ফিলিস্তিন থেকে তেল কেনা বন্ধ করে দেয় শ্যারন সরকার। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য যে চুক্তি হয়েছিল তার উপরও বিধিনিষেধ জারি করে। এমন পর্যায়ের কূটকৌশল ও ষড়যন্ত্র করা হয়, নিয়মতান্ত্রিকভাবেই নিজেদের সম্পদ ব্যবহার করে লাভবান হওয়ার অধিকার থেকে বঞ্চিত হয় ফিলিস্তিন। দ্বিতীয় ইন্তিফাদার শুরুর দিকে ইসরায়েল নিয়মতান্ত্রিকভাবে নিপীড়নমূলক ব্যবস্থা নেয়। এই ব্যবস্থায় ওই অঞ্চলে ফিলিস্তিনের গ্যাস বিক্রির অধিকারও কেড়ে নেওয়া হয়। রাজনৈতিক পরিস্থিতির কারণে একটি স্বচ্ছ নিরপেক্ষ চুক্তি করাও আরও সম্ভব হয়ে ওঠেনি। মূলত শ্যারন সরকারের কঠোর অবস্থানের কারণেই পিছিয়ে যেতে বাধ্য হয় ফিলিস্তিনিরা। পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ পিএকে নিয়মিত তহবিল সরবরাহ করতেও অস্বীকৃতি জানায়। তাদের যুক্তি ছিল ওই অর্থ ব্যবহার করে গাজায় হামাস আরও শক্তিশালী হয়ে উঠবে। সেই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েল গাজা মেরিনের ব্যাপারে যে নীতিতে চলেছে তাতে গ্যাসের রিজার্ভ পুরোটাই ইহুদি রাষ্ট্রটির হাতে চলে গেছে। পশ্চিম তীর ও ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় ফিলিস্তিনে যে তেলের মজুদ রয়েছে তাও এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। প্রাকৃতিক সম্পদের রাজস্ব প্রাপ্তি থেকেও বঞ্চিত হচ্ছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অর্থনীতির উপর এর প্রভাব পড়েছে অত্যন্ত নেতিবাচক। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও এটি একটি বড় প্রতিবন্ধকতা। পরিস্থিতি এই পর্যায়ে টেনে আনতে বরাবরই সচেষ্ট ছিল ইসরায়েল। আর এর মধ্যে চলমান সব আলোচনাতেই তারা কারণ হিসেবে হামাসকে দায়ী করে এসেছে। ইসরায়েলের ভাষায় হামাসের কারণেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের ব্যাপারে আস্থাহীনতায় ভুগছে তারা। ইসরায়েল মনে করে তেল গ্যাস বিক্রির অর্থ
হামাসের হাতে গেলে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে, আর এই শক্তি ব্যবহার করা হবে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধেই। তেল গ্যাস উত্তোলনের ব্যাপারে যেসব চুক্তির প্রস্তাব ইসরায়েল দিয়েছে সেগুলোতেও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুরোপুরি অগ্রাহ্য করা হয়েছে। চুক্তির শর্তগুলো এমনভাবে লেখা যে এসব প্রাকৃতিক সম্পদের মালিকানায় বা বিক্রির অর্থে ফিলিস্তিনিদের কোনো দাবি থাকে না। 7 অক্টোবরকে ইসরায়েল এখন ব্যবহার করছে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের একটি সুযোগ হিসেবে। গাজা অভিযানের শুরুর দিকে বেশ কয়েকটি বিকল্প পরিস্থিতি আলোচনায় ছিল। এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসে গাজাবাসীকে সিনাই উপত্যকার দিকে সরিয়ে দিতে হবে। প্রস্তাবটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বেশ তদবিরও চালান নেতানিয়াহু। তার উদ্দেশ্য ছিল ইইউর মাধ্যমে চাপ দিয়ে মিশরকে তাদের মরুভূমিতে গাজাবাসীকে থাকতে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা। যুদ্ধ শুরুর মাত্র 3 সপ্তাহের মধ্যেই ইসরায়েল গ্যাস অনুসন্ধানের জন্য বিপি এবং ইএনআই সহ 6টি কোম্পানিকে লাইসেন্স প্রদান করে। কোম্পানিগুলোকে গাজা উপকূল সংলগ্ন জি জোনে প্রাকৃতিক গ্যাসের মজুদ অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়। লাইসেন্স দেওয়া অঞ্চলের 62% ফিলিস্তিনের সীমান্তের মধ্যে পড়ে। 1982 সালের জাতিসংঘ সম্মেলনে সমুদ্র বিষয়ক আইন বা ইউএসসিএলওএস এর আওতায় ওই এলাকা 2019 সালে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের আওতাভুক্ত বলে ঘোষণা দেয় ফিলিস্তিন। সালে আংডট প্রতিবেদনে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা না দেয়া এবং ইসরায়েলের দখলদারিত্বের কারণে রাষ্ট্রের উন্নয়নে যথাযথ ব্যবস্থা না নিতে পারার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আলোকপাত করা হয়। প্রতিবেদনে বলা হয়, মেরিন 1 ও মেরিন 2 মজুদের সন্ধান পাওয়া যায় 1999 সালে। 2000 সালে বিজি গ্যাসের জন্য খনন শুরু করে। ফিলিস্তিনিরা এই ক্ষেত্রে 18 বছরের জন্য $450 কোটি বিনিয়োগ করতে পারত। সেক্ষেত্রে ফিলিস্তিনিদের মুনাফাও থাকত। উল্টো ইসরায়েলের আগ্রাসনের মধ্যে থাকা ফিলিস্তিনিদের এ খাতে $250 কোটিরও বেশি লোকসান হয়েছে শুধু নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যদিও আন্তর্জাতিক আইনে প্রাকৃতিক সম্পদের উপর রাষ্ট্রের অধিকার নিশ্চিত করা হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগত নিধনের মাধ্যমে দখলদারিত্ব বাড়ানোর ছক কষে অগ্রসর হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্ররাও এ ব্যাপারে বারবার ইহুদি রাষ্ট্রটিকে সতর্ক করে চলেছে, কিন্তু এসব কানই তুলছে না ইসরায়েল। রাফার বিভিন্ন টার্গেট লক্ষ্য করে হামলা বন্ধ করেনি জায়নবাদী রাষ্ট্রটি। জাতিগত নিধনের মিশনে সফল হলে ইসরায়েল তাদের বহুদিনের আরাধ্য গাজার পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনে সফল হবে। এর সঙ্গে গাজার তেল ও গ্যাসও হবে ইসরায়েলি মালিকানাধীন। তখন ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় করিডোরের কেন্দ্র হবে ইসরায়েল। ইউরোপীয় বাজারে জ্বালানি সরবরাহের বিকল্প মাধ্যম হয়ে উঠবেন তারা। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার গ্যাস নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদের তৈরি করতে চায় তারা। রাফায় লড়াই শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সামনে এই সুযোগ আরও অবারিত হয়েছে। একই সঙ্গে তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ছে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গেও। ইসরায়েল তাদের 2 পর্যায়ের কৌশল নিয়ে এগিয়ে চলেছে। প্রথমত, তারা পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের অস্ত্র ও অর্থ সরবরাহ করে চলেছে। অপরদিকে গাজায় আগ্রাসীভাবে সামরিক অভিযান চালাচ্ছে, যে অভিযানের অন্যতম লক্ষ্য ভূখণ্ডটির প্রাকৃতিক সম্পদ। তবে গাজায় অভিযান যতটা সহজ হবে বলে নেতানিয়াহু ধরে নিয়েছিলেন, বাস্তব ক্ষেত্রে তা হয়নি। দীর্ঘ 7 মাস ধরে অভিযান চালানোর পরও হামাসকে ধরাশায়ী করতে পারেনি তারা। যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মধ্যে যা হতাশার জন্ম দিয়েছে। পাশাপাশি ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও বাড়ছে, কারণ ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে জোরালো হচ্ছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, যা সরকারগুলোকে চাপে ফেলেছে। চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। পাশাপাশি জ্বালানি সম্পদ রক্ষায় ফিলিস্তিনিদেরও সুরক্ষা দিতে হবে, কারণ এটা তাদের সার্বভৌম অধিকার।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।